আমন্ত্রণ রাতের বাংলাদেশে। আর শুরুতেই জানাবো শিরোনাম। সংবিধানে ফিরছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থা, সংসদে ঠিক হবে কাঠামো। খায়রুল হকের রায় ছিল উদ্দেশ্য প্রণোদিত, মন্তব্য আইনজীবীদের। এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হওয়ার পরে গণতান্ত্রিক পথে বাংলাদেশ মহাসড়কে হাঁটবে। আপিলের রায়ের মাধ্যমে সফলতা পেল দীর্ঘ আন্দোলন, বলছে বিএনপি। সন্তুষ্ট জামায়াত, জুলাই সনদের আলোকে বাস্তবায়ন চায় এনসিপি। প্রচলিত পদ্ধতির সংস্কার চাইলেও গণভোট সম্পর্কে জানে না বেশিরভাগ মানুষ, বলছেন বিশ্লেষকরা। দ্রুত আইন করা হবে, জানালেন উপদেষ্টা। এগুলির সম্বন্ধে আমার ধারণা নেই, যেহেতু রাজনীতির মধ্যে চলি না, তো এই হিসাবে ধারণা নেই আমার। এটা বুঝি না, এটা আমগুলো খারাপ। আমরা এটা যেটা বুঝি না, এই দামগুলো খারাপ। যেটা আমরা বুঝি এই দামগুলো ভালো। গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি, এই উইকে করে ফেলবো। ধরেন আজকে কি বার, বৃহস্পতিবার, তো ধরেন আগামী 3-4 কার্যদিবসের মধ্যে হয়ে যাবে। শেখ হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা ভাবছে সরকার। ট্রাইব্যুনালের বিচারককে হত্যার হুমকি দেয়া একজন গ্রেপ্তার। নিউমুরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে চুক্তি বন্ধের নির্দেশ হাইকোর্টের, মামলা নিষ্পত্তি করতে হবে আগে, বললেন আদালত। সংবিধানে আবারও ফিরছে নির্দলীয় সরকারের অধীনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, তবে কার্যকর হবে চতুর্দশ নির্বাচনে। বৃহস্পতিবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনার রায়ে আপিল বিভাগ বলেন, 2011 সালে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ে নানা ত্রুটি ছিল। রায়ের পর বিএনপি, জামায়াত সহ আপিলকারী আইনজীবীরা বলেন, এই রায় দেশের ইতিহাসে মাইল ফলক। অ্যাটর্নি জেনারেল জানান, তত্ত্বাবধায়ক পদ্ধতির গঠন কি হবে সেটি ঠিক করবে পরবর্তী সংসদ। প্রায় 3 দশক আগে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এরপর 3টি নির্বাচন হয়েছিল নির্দলীয় এই সরকারের অধীনে। 1996 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্তির আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল পতিত আওয়ামী লীগ, কিন্তু 2011 সালে ক্ষমতায় এসে সর্বোচ্চ আদালতের রায়ে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল করে দেওয়া হয় সেই ব্যবস্থা। এরপর 3টি নির্বাচনে একতরফাভাবে জয় পায় আওয়ামী লীগ। পরবর্তী পরিস্থিতিতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল করতে আবারও শুরু হয় আইনি লড়াই। আপিল বিভাগে বিএনপি, জামায়াত ও সুজন সম্পাদক বদিউল আলম সহ 5 বিশিষ্ট ব্যক্তির ও রাষ্ট্রপক্ষে শুনানি হয় 10 দিন। বৃহস্পতিবার সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে রায় দেন দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সর্বসম্মতিক্রমে এই রায় দেন। আপিলকারী আইনজীবীরা বলেন, তত্ত্বাবধায়ক পুনর্বহাল করে দেয়া রায়ে দেশে আবারও ফিরে আসবে গণতন্ত্র। 15 বছর ধরে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চালু হয়েছিল, তার সূচনা হয়েছিল বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে দেয়া এই রায়ের মাধ্যমে। এবং এই রায় এত বাজে একটা রায় ছিল, এটা অনেক ধরনের ভুলে পরিপূর্ণ ছিল। আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে 3টি নির্বাচন আমাদের বিতর্কিত নির্বাচন হয়েছে, জালিয়াতি নির্বাচন হয়েছে। রায়ের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান বিএনপি ও জামায়াতের আইনজীবীরা। বলেন, ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে এই রায়। দেশের মানুষকে ক্ষতি করার জন্য, দেশের ক্ষতি করার জন্য, দেশকে ধ্বংস করার জন্য, সেটা আজকে এই রায়ের মাধ্যমে প্রমাণ হলো। এই যে তত্ত্বাবধায়ক সরকার রিভাইভ হলো, তার কার্যকারিতা থাকবে না, তার কার্যকারিতা থাকবে প্রসপেক্টিভলি, অর্থাৎ চতুর্দশ যে সংসদ নির্বাচন হবে সেই সময় থেকে, নেক্সট পার্লামেন্টে। পরে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলেন, এই রায়ের মাধ্যমে বিচার বিভাগের কলঙ্কমুক্ত হয়েছে। এই রায় পরবর্তীতে আর রিভিউ করা যাবে না। তত্ত্বাবধায়ক সরকার বিলোপ করে যে নির্বাচন হয়েছিল, বাংলাদেশের গণতন্ত্রের যে কবর রচিত হয়েছিল, আর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হওয়ার পরে গণতান্ত্রিক পথে বাংলাদেশ মহাসড়কে বাংলাদেশ হাঁটবে, এই সাবজেক্টের উপরে, ত্রয়োদশ সংশোধনের উপরে, এইটা এখন ফার্স্ট অ্যান্ড ক্লোজ চ্যাপ্টার। সেকেন্ড রিভিউ আমাদের আইনে পারমিট করে না। ঐতিহাসিক এই রায়ের পর্যবেক্ষণে আপিল বিভাগ বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে 2011 সালে এবিএম খায়রুল হকের আপিল বিভাগের সেই রায়ে নানা ত্রুটি ছিল। 14 বছর পর দেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও সেটি কিভাবে গঠিত হবে সে প্রশ্নের উত্তর পেতে হলে অপেক্ষা করতে হবে পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার আগ পর্যন্ত। তবে আইনজীবীরা বলছেন, এটি যেহেতু চতুর্দশ নির্বাচন থেকে কার্যকর হবে, সে পর্যন্ত এই ব্যবস্থায় আমূল পরিবর্তন আসতে পারে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায়ে সন্তুষ্টি জানিয়েছে বিএনপি, জামায়াত সহ রাজনৈতিক দলগুলো।
বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই রায় দেশে নতুন দিগন্ত উন্মোচন করবে। একে ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় মন্তব্য করে জামায়াত নেতা হেসানুল মাহবুব জুবায়ের জানান, এখন গণতন্ত্র তার ইতিবাচক ধারায় ফিরবে। কলঙ্কিত নির্বাচন করে ক্ষমতায় থাকতেই শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিল বলেও মন্তব্য করেন নেতারা। তত্ত্বাবধায়ক সরকার দাবিতে রাজপথে দীর্ঘদিন লড়াই করে বিএনপি সহ সমমনা দলগুলো। অবশেষে আদালতের রায়ে আবারও ফিরল নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিধান, যা নিয়ে সন্তুষ্ট রাজনৈতিক দলগুলো। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা জানান, যে রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়েছিল তা ছিল বিতর্কিত রায়। পতিত আওয়ামী লীগ সরকার নিজেদের রাজনৈতিক স্বার্থে আদালতকে ব্যবহার করেছিল বলেও জানান নেতারা। বলেন, কেয়ারটেকার সরকার পূর্ণবহাল তাদের দীর্ঘদিনের আন্দোলনের সফলতা। কেউ যাতে আবার নতুন করে ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে, তার জন্য আমি মনে করি আজকের এই রায়টি অত্যন্ত ইতিবাচক এবং আবারও গণতন্ত্রকে প্রাণবন্ত করার জন্য এবং গণতন্ত্রের যে আমি যে প্রাণ ভোমরার কথা বললাম, সেই প্রাণ ভোমরাটা আবারও পুনরুজ্জীবিত হলো আজকের এই রায়ের মধ্যে দিয়ে। আগামী গণতন্ত্র বাংলাদেশে আমার মনে হয় একটা নতুন দিগন্তের দিকে আমরা যাচ্ছি। নির্বাচনগুলো সুষ্ঠু হবে, গ্রহণযোগ্য হবে, বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এটার গঠন, চরিত্র, এটার কার্যক্রম সব কিছু কিন্তু বিধিবদ্ধ আছে। সুতরাং সেটা আমরা বিগত দিনে দেখেছি, তারা ভালোভাবে পারফর্ম করেছে। জামাত ইসলামী বলছে, তত্ত্বাবধায়ক সরকারবিহীন বিগত নির্বাচনগুলো ইতিহাসের কলঙ্কিত ভোট। নিরপেক্ষ সরকার ব্যবস্থা না থাকলে কি হতে পারে, 14, 18 এবং 24 আমাদের সামনে সেটা জাজ্জল্য উদাহরণ। কেয়ারটেকার সরকার পুনঃপ্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে আমরা মনে করি যে গণতন্ত্র তার ইতিবাচক ধারায় ফিরে আসবে। বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার নিয়ে আর সন্দেহের মধ্যে থাকবে না। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনও তত্ত্বাবধায়ক সরকার পূর্ণবহালের সিদ্ধান্তকে স্বাগত জানান। বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্বেকার মতো করে নয়, বরং জুলাই সনদে যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা প্রবর্তনের কথা বলা হয়েছে, ঠিক তেমন প্রক্রিয়াতেই তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে প্রবর্তন করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রয়োজন হলেও ঠিক এই সময়টাতে আর তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তার জায়গা আজকের রায়ের মধ্যে উল্লেখ করা হয় নাই, এবং সেটাই সব থেকে বিবেচনা প্রসূত। তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও সেই সরকারের কাঠামো নিয়ে ভিন্ন মত আছে অনেকের। এমনকি সেই সরকারের প্রধান উপদেষ্টা বাছাই কমিটি নিয়ে ঐক্যমত কমিশনের সুপারিশে নোট অব ডিসেন্ট আছে কিছু দলের। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের ইতিহাসে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকেই সবাই গ্রহণ করেছিল। 90-এর অন্তর্বর্তীকালীন সরকারের আদলেই 96 সালে সংবিধানে এই ব্যবস্থা সংযোজন করা হয়েছিল, যার জন্য দীর্ঘদিন আন্দোলন করেছিল তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ। কিন্তু সেই আওয়ামী লীগই আদালতের মাধ্যমে 2011 সালে এই ব্যবস্থা বাতিল করে। এদেশের মানুষকে যার মাসুল গুনতে হয় পরবর্তী 3টি বিতর্কিত নির্বাচনে। 2024-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দলের আপিলের প্রেক্ষিতে আবারও ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এই ব্যবস্থার পূর্বাপর জানাবেন তাহিদ মিথুন। 1990 সাল প্রবল গণ আন্দোলনের মুখে পতন হয় স্বৈরাচার এরশাদ সরকারের। দেশের নেতৃত্ব শূন্যতায় রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারের অধীনেই 1991 সালের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। 1994 সালে মাগুরা উপনির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগে তোলপাড় হয় গোটা দেশে। আলোচনায় আসে নির্বাচনকালীন সরকারি ইস্যুটি। 1996 সালে ক্ষমতাসীন দলের অধীনে কোনোভাবেই অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, এমন প্রেক্ষাপটে আওয়ামী লীগের নেতৃত্বে বিরোধী দলগুলো আন্দোলন শুরু করে। আন্দোলনকারীরা সামনে আনেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এক পর্যায়ে 1996 সালে সংবিধানের 13শ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সাংবিধানিক রূপ দেওয়া হয়, যেখানে বলা হয়েছিল নির্বাচিত সরকারের মেয়াদ শেষে একটি নির্দলীয় ও নিরপেক্ষ সরকার ক্ষমতা গ্রহণ করবে, যার প্রধান কাজ হবে পরবর্তী 3 মাস বা 90 দিনের মধ্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা। এই সরকারের অধীনে 1996 এবং 2001 সালে তুলনামূলকভাবে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয় বলে মনে করেন দেশের মানুষ ও রাজনৈতিক বিশ্লেষকরা। ফলে উভয় নির্বাচনের পরই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়েছিল।
2006 সালের পর থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কাঠামো নিয়ে জটিলতা তৈরি হয়। বিশেষ করে প্রধান উপদেষ্টা নিয়োগ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন করে বিরোধ দেখা দেয়। সে সময় তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে রাজনৈতিক অচলাবস্থার কারণে দেশে জরুরি অবস্থা জারি হয়। 1-11 পরবর্তী সরকার হিসেবে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেয় তখন। সেই সরকারের অধীনে নির্বাচনে 2008 সালে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এরপর 2011 সালের 10 মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দেন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ। এরপর সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই ব্যবস্থা স্থায়ীভাবে বাতিল করে আওয়ামী লীগ সরকার। এরপর থেকেই উত্তপ্ত রাজপথ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে আন্দোলনে নামে বিএনপি নেতৃত্বাধীন জোট, যার ধারাবাহিকতায় 2014 এর জাতীয় নির্বাচন বর্জন করে বিএনপি সহ কিছু দল। 2018 সালে তারা নির্বাচনে গেলেও 24-এ এসে নির্বাচন বর্জন করে দলগুলো। সেসব নির্বাচন নিয়েও আছে বিতর্ক। 2024-এর 5 আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে উচ্চ আদালতে আপিল করে রাজনৈতিক দলগুলো। অবশেষে 20 নভেম্বর 2025-এ এসে আপিল বিভাগ অবাধ নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের আদেশ দেন। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হওয়ার পরে গণতান্ত্রিক পথে বাংলাদেশ, মহাসড়কে বাংলাদেশ হাঁটবে। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। প্রচলিত পদ্ধতির সংস্কার চাইলেও গণভোটের মানে বোঝে না বেশিরভাগ মানুষ। তাদের কাছে হাঁ না ভোটের গ্রহণযোগ্যতা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। তবে রাজনীতি সচেতন, শিক্ষিত ও তরুণদের কাছে রাষ্ট্র সংস্কার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা বলছেন, গণভোটে আস্থা ফেরানো ও সহজ করে তোলার দায়িত্ব সরকার ও রাজনৈতিক দলগুলোর। গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমানুষের মত তুলে ধরতেই ভোট। মানুষ যেখানে শান্তিতে বসবাসের উপায় খোঁজে, কিন্তু জীবিকার বিপরীতে উচ্চ দ্রব্যমূল্যের পার্থক্য যখন বিশাল, ভ্যাট ট্যাক্স পরিশোধের পরও অসুস্থ শরীরের চিকিৎসা যেখানে অনিশ্চিত, ভোটের দায়িত্ব সেখানে কারো কারো কাছে প্রহসনের নাম। মিছিল, মিটিং, প্রতিশ্রুতি, প্রাপ্তি ও প্রতারণার বাইরে থাকতে চান ইমরান। কোলাহল ছেড়ে স্বস্তি খোঁজেন প্রকৃতির কাছে। মানে বুঝলেও গণভোটের আবেদন তার কাছে যৎ সামান্যই। ইলেকশন করলেই কি পরিবর্তন আনতে পারবো? সাধারণ মানুষের হাতে, ছাত্র হাতে, কত মানুষের হাতে গেল দেশ। চলতেছে তো, এখনও তো চলতেছে, ওইভাবেই চলে। পরিবর্তনের তো কোনো দিক দেখিনি। লোকগুলা নাই, হয়তো বাজারে কিছু লোক আছিল, ওই লোকগুলো পরিবর্তন হয়ে অন্য লোক হয়েছে। কি হয়েছে? আমার কি উন্নত হয়েছে? চায়ের কাপে ভোটের ঝড় ওঠে প্রতিনিয়ত। গ্রামের আড্ডায় চলে রাজনীতির আলাপ, পক্ষে বিপক্ষে কথার লড়াই। আর সামনে নির্বাচন থাকলে তো কথাই নেই। কিন্তু কজন বোঝেন গণভোটের মানে? গণভোট মানে আপনার দৃষ্টিতে কি? মানে গণভোটটা আপনি কিভাবে কি বুঝতে? এগুলি সম্বন্ধে আমার ধারণা নেই, যেহেতু রাজনীতির মধ্যে চলি না, তো এই হিসাবে ধারণা নেই আমার। গণভোট এটার মানে না, আমি বুঝি না। আমার এটা বুঝি না, এটা আমগুলো খারাপ। আমরা এটা যেটা বুঝি না, এটা আমগুলো খারাপ। যেটা আমরা বুঝি, এইটা আমগো ভালো। একটা মত আছে যে সরকার যেটা চাইতেছে এর পক্ষে জনগণ আছে কি না। তারা ভোট দিতে গেলে তারা তাদের মন্তব্য প্রকাশ করতে পারবো, হ্যার মাধ্যমে বা নার মাধ্যমে। হানা একবার এসে দ্বারা আমরা তখন অনেক ছোট শুনছি যে ভোট দিলেও পাস, না দিলেও পাস, এটাই তো নাকি গণভোট। বলা হয়ে থাকে 68,000 গ্রাম নিয়ে বাংলাদেশ গঠিত, এবং এই গ্রামে সহ বিভিন্ন শহরে যেসব মানুষ বসবাস করছে সেসব মানুষের উপর নির্ভর করছে গণভোটের ভবিষ্যৎ। শিক্ষার হার, রাজনৈতিক জ্ঞান এবং সচেতনতার উপর গণভোট বুঝতে না পারা বা পারা নির্ভর করছে। এক অংশের মানুষ একেবারেই গণভোট সম্পর্কে অনভিজ্ঞ, আবার শিক্ষিত বা সচেতন শ্রেণীর মানুষের কাছে গণভোট কিংবা 4টি প্রশ্ন নিয়েও তারা বেশ খানিকটা ধারণা রাখেন। গণভোটে 4টি প্রশ্ন রাখা হবে: তত্ত্বাবধায়ক সরকার গঠন, উচ্চকক্ষে পিআর, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও জুলাই সনদে ঐকমত্যের সুপারিশ বাস্তবায়নের পক্ষে বিপক্ষে হ্যাঁ না ভোট দিবে জনগণ। সে আলোকে বাস্তবায়িত হবে বহুল প্রত্যাশিত রাষ্ট্র সংস্কার। অ্যাপ্রোচটা খুব ভালো হয়েছে। আমরা যে আমাদের যে পাবলিক ওপিনিয়নটা আছে এটাকে আমলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বা নেওয়ার একটা চিন্তাভাবনা করতেছে তারা। তা আমরাই পিছিয়ে যাচ্ছি, আমাদের দেশের মানুষজন পিছিয়ে যাচ্ছে, তাই এটা তো অবশ্যই আমাদের সংস্কার বাধ্যতামূলক হয়ে গিয়েছে। এখন পরবর্তীতে সরকাররা আমাদের কথাটাকে কতটুকু প্রায়োরিটি দিবে বা কি করতে চাচ্ছে সেটা তো এখন অন্তত বলা যাচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, গণভোট সম্পর্কে পরিষ্কার ধারণা তৈরির দায়িত্ব সরকার ও রাজনৈতিক দলগুলোর।
কিছুটা মতপার্থক্য থাকলেও এর উদ্দেশ্য সম্পর্কে সচেতন করতে হবে প্রার্থীদেরও। জটিলতাটা বেশি, তো এখন সেটা সরকার এবং নির্বাচন কমিশন প্লাস জেলা প্রশাসন কতটুকু সামাল দিতে পারবে সেটা দেখার বিষয়। তবে অসাধ্য না, সবাই উঠে পড়ে লাগলে অসাধ্য না, চ্যালেঞ্জ আছে কিন্তু অসাধ্য না, এটা ভালো নির্বাচন তুলে আনা সম্ভব। দেশে এর আগেও 3টি গণভোট হয়েছে, তবে সকলের অংশগ্রহণ না থাকা ও প্রশ্নবিদ্ধ ভোটের হার গ্রহণযোগ্যতা হারিয়েছে অনেকের কাছে। তাই আসছে ভোটে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ চান সাধারণ মানুষ। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। আগামী 3 থেকে 4 কার্যদিবসের মধ্যে গণভোট আইন হবে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে ফেরাতে ভারতকে চিঠি দিচ্ছে সরকার, প্রয়োজনে IJC-তে যাওয়ার কথাও বলেন তিনি। এদিন বিচার বিভাগের স্বাধীনতায় পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয়ের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন, একই দিন হতে যাচ্ছে গণভোট। ইতোমধ্যে জানানো হয়েছে কোন কোন প্রশ্নে হ্যাঁ বা না ভোট দিতে হবে, কিন্তু সমস্যা হলো গণভোটের কোনো আইনি বিধান নেই বাংলাদেশে। সেই শূন্যতা পূরণে উদ্যোগ নিয়েছে সরকার। এই অবস্থার অবসান। ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানিয়েছেন, নতুন আইনে কেটে যাবে সকল জটিলতা। গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি, এই উইকে করে ফেলবো। ধরেন আজকে কি বার, বৃহস্পতিবার, তো ধরেন আগামী 3-4 কার্যদিবসের মধ্যে হয়ে যাবে। জুলাই গণ অভ্যুত্থানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়েছে। তাদের ফেরাতে ভারত সরকারকে চিঠি দিচ্ছে সরকার। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, ওনাদের এক্সট্রাডিশনের জন্য আমরা চিঠি দিচ্ছি এবং এর পাশাপাশি ওনাদের প্রত্যর্পণ করার জন্য, যেহেতু ওনারা এখন কনভিক্টেড, মৃত্যুদণ্ডপ্রাপ্ত, কাজেই আমরা মনে করি ভারতের এখন বাড়তি দায়িত্ব রয়েছে তাদের ফেরত দেওয়ার জন্য। আন্তর্জাতিক যে অপরাধ আদালত রয়েছে রোমে, সেখানে আমরা কোনো রকম অ্যাপ্রোচ করতে পারি নাকি সেটা বিচার বিবেচনা করার জন্য আমরা অচিরেই বসে সিদ্ধান্ত নিব। আইন উপদেষ্টা আরও জানান, নিম্ন আদালতের উপর সরকারের হস্তক্ষেপ বন্ধে পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয়ের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। নিম্ন আদালতের বিচারকদের পদায়ন, বদলি, পদোন্নতি, শৃঙ্খলাজনিত বিষয়াদি, ছুটি সংক্রান্ত বিষয়াদি, এমনকি নিম্ন আদালতের বিচারকদের নিয়োগ, কর্মের শর্তাবলী নির্ধারণ, সমস্ত কিছু সুপ্রিম কোর্টের সচিবালয় করবে। আইন মন্ত্রণালয় যেটা করত, এটা সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের সচিবালয়ের হাতে চলে যাবে। নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি সহ শৃঙ্খলা রক্ষা এবং শাসন বিভাগের নিয়ন্ত্রণমুক্ত হতে দীর্ঘদিন থেকে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার দাবি ছিল। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনালের 3 বিচারক এবং প্রসিকিউটরদের হত্যার হুমকির ঘটনায় 4 জনকে শনাক্ত করেছে প্রসিকিউশনের বিশেষ তদন্ত কর্মকর্তা। এর মধ্যে ভোলা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে আশুলিয়া মামলার রাজসাক্ষীকে জেরা করাকে কেন্দ্র করে আসামিপক্ষ ও প্রসিকিউশনের মধ্যে বাগবিতণ্ডা হয়েছে। শেখ হাসিনার মামলার রায়ের আগের দিন থেকেই ট্রাইব্যুনালের 3 বিচারক, চিফ প্রসিকিউটর সহ সংশ্লিষ্টদের কাছে হুমকি আসছিল। রায়ের পর এ বিষয়ে চিফ প্রসিকিউটর জানান, ভারতীয় মোবাইল নম্বর ব্যবহার করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। আমাদের সকল বিজ্ঞ প্রসিকিউটরগণের নাম্বারে বিদেশ থেকে অধিকাংশই ভারতীয় নাম্বার থেকে তাদেরকে টেলিফোনে কল করা হয়েছে, তাদের নানান ধরনের গালাগালি, অশ্লীল কথাবার্তা বলা হয়েছে, গালাগালি করা হয়েছে। ঘটনার তদন্তে নামেন প্রসিকিউশনের বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হুমকির সাথে জড়িত 4 জনকে শনাক্ত করা হয়, যাদের মধ্যে ভোলা থেকে একজনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বিদেশি সেজে আমাদেরকে হুমকি দিচ্ছিল। আমরা এই টোটাল গ্রুপের মধ্যে মূল যিনি অ্যাডমিন, তাকে আমরা শনাক্ত করতে সক্ষম হয়েছি। তিনি আরও জানান, হুমকির সাথে জড়িত বেশ কিছু ফেসবুক পেজ ও ব্যক্তিকেও শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এখন আমরা দেখতে পেরেছি 4টা যে মূল আইডি, তার ভিতরে 2টা আইডি তার ডিভাইস থেকে আমরা পেয়েছি। অনেক রিমোট এলাকা থেকে তারা চালাচ্ছিল, নদী অঞ্চল থেকে, এবং তারা খুব কনফিডেন্স ছিল, দৃঢ় বিশ্বাস ছিল তাদেরকে আসলে শনাক্ত করা যাবে না। এদিকে আশুলিয়ায় 6 জনকে পোড়ানোর মামলায় রাজসাক্ষী আফজালুলের জেরাকে কেন্দ্র করে ট্রাইব্যুনালে আসামিপক্ষ ও প্রসিকিউশনের মধ্যে বাকবিতণ্ড হয়েছে। উত্তপ্ত বাক্য বিনিময়ের সময় বিচার কাজ বন্ধ ছিল প্রায় 1 ঘণ্টা। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।
অনলাইন ও অফলাইনে নারীরা নিরাপত্তাহীনতার মুখে, যা দেশের অগ্রগতির অন্তরায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক ফেসবুক পোস্টে তারেক রহমান বলেন, ভয় নিয়ে নারীরা এগোতে পারবে না। সাইবার জগৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি, বলেন ডিজিটাল যুগে আগের তুলনায় সুযোগ বেশি থাকলেও হুমকি আছে। নারী নিরাপত্তা ও ক্ষমতায়নের জন্য 5 দফা কর্মপরিকল্পনা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যার প্রথমটি হলো জাতীয় অনলাইন সেফটি সিস্টেমের মাধ্যমে সাইবার বুলিং ও হুমকির দ্রুত অভিযোগ গ্রহণ ও প্রতিকার, জনজীবনের নারীর সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে সাংবাদিক, শিক্ষার্থী ও কর্মীদের জন্য আইনগত ও প্রযুক্তিগত সহায়তা, এছাড়া ডিজিটাল নিরাপত্তা শিক্ষার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহারিক প্রশিক্ষণ চালুর কথাও জানান তারেক রহমান। দুর্বৃত্তের গুলি ছোড়ার নির্দেশ পুলিশ আইনেই রয়েছে। যারা ককটেল মেরে পুলিশের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করা হবে জানালেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। রাজধানীতে সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ সহ নানা ধরনের নাশকতা করছে দুর্বৃত্তরা। এতে পুলিশ সহ সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যারা এ ধরনের কাজ করে পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর মনোভাবের কথা জানালেন পুলিশ কমিশনার। আমার অফিসারদের মনোবল যদি ভেঙে যায় তাহলে আপনাদেরকে আবার এই নিজেদেরকে বাঁশের লাঠি নিয়ে বৃদ্ধ লোককেও রাস্তায় নেমে তার বাড়িঘর এর পাহারা দিতে হবে। সো যারা এই ধরনের দুর্বৃত্তায়নের কাজ করতেছেন, ককটেল মেরে আমার লোকের মনোবল ভাঙার জন্য চেষ্টা করতেছেন, প্লিজ তাদের কাছে আমার অনুরোধ, আপনারা এইরূপ কাজটি করবেন না। নগরের আইন শৃঙ্খলা রক্ষায় সম্প্রতি মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের যে গুলির নির্দেশনা দিয়েছেন তারও ব্যাখ্যা দেন ডিএমপির এই অতিরিক্ত কমিশনার। আনলফুল অ্যাসেম্বলি ডিসপার্স করার জন্য অনেকগুলো স্টেপ আছে। এই স্টেপগুলো ক্রমান্বয়ে অতিক্রম করার পরেই লাস্ট স্টেপ হচ্ছে আমার ফায়ার ওপেন করা। কোন ক্ষেত্রে পুলিশ ফায়ার ওপেন করতে পারবে এবং কতটুকু কি করতে পারবে এটা বলা আছে। এইটা বাংলাদেশের এক্সিস্টিং আইন। এই আইনটা আমরা আমাদের সহকর্মীদেরকে জাস্ট স্মরণ করিয়ে দিয়েছি, তারা যেন ভীত সন্ত্রস্ত না হয়ে পড়ে, তারা যেন মনোবল না হারায়। দিনের পর দিন সাইবার অপরাধ বেড়েই চলেছে। ভুক্তভোগীদের প্রতিকার দিতে এবং সাইবার অপরাধ দমনে ডিএমপির সাইবার সাপোর্ট সেন্টার 24 ঘন্টা কাজ করবে এমন প্রতিশ্রুতি দেন কমিশনার। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রাম বন্দর নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে চুক্তির সকল কার্যক্রম বন্ধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই মৌখিক নির্দেশ দেন। এ সময় রাষ্ট্রপক্ষ সকল কার্যক্রম বন্ধ রাখার আশ্বাস দেন। এর আগে গত 30 জুলাই এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়া কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দেন হাইকোর্ট। বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল দেন। চট্টগ্রাম বন্দরের মালিকানাধীন 2টি টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়ার চুক্তি অস্বচ্ছ প্রক্রিয়ায় হয়েছে, এমনটাই মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বৃহস্পতিবার দুপুরে খুলনায় আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন যে দ্রুততা ও অস্বচ্ছতার ভিত্তিতে এই বন্দর ব্যবস্থাপনার চুক্তি করা হয়েছে, তাতে হয়তো বাংলাদেশ একটি ভালো কাজের সুফল থেকে বঞ্চিত হবে। এ সময় খুলনার অর্থনীতির বিভিন্ন সম্ভাবনার কথাও তুলে ধরেন এই অর্থনীতিবিদ। আগামী নির্বাচনে প্রার্থীরা যাতে খুলনা অঞ্চলের জন্য একটি পূর্ণাঙ্গ উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে সে ব্যাপারে একটি ইশতেহার প্রণয়নের কথাও বলেন তিনি। নির্বাচনের আয়োজনের ক্ষেত্রে হলো যে নাগরিকদের মনের ভিতরে এখনো যে শঙ্কা, এত যে ভীতি, এই ভীতি এবং শঙ্কাকে দূর করতে হবে। এবং এই শঙ্কা এবং ভীতি দূর করতে হলে সরকার তার প্রশাসন এবং নির্বাচন কমিশনকে আরও বলিষ্ঠ ভূমিকায়, আরও সততার সাথে, আরও মুক্তভাবে আলোচনার মাধ্যমে এই আস্থাকে জাগাতে হবে। চট্টগ্রাম নগরের এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে নিচে পড়ে যাওয়া প্রাইভেট কারের চাপায় একজনের মৃত্যু হয়েছে। বিকেল 4:30টার দিকে নগরের নিমতলা এলাকায় বন্দর থানার সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি প্রাইভেট কার ছিটকে নিচের সড়কে পড়ে যায়। এ সময় প্রাইভেট কার চাপা পড়ে একজন সাইকেল আরোহী নিহত হন। আহত হন 3 জন। এদিকে প্রাইভেট কারের আরোহীদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান স্থানীয়রা। শেয়ারবাজারে কারসাজি মামলায় বিদেশে থাকা ক্রিকেটার সাকিব আল হাসানকে আগামী 26 নভেম্বর তলব করেছে দুদক। এদিকে শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিকের
বিরুদ্ধে 8.5 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। আর ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালের সম্পদের খোঁজে বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে দুদক। আসুন দুর্নীতি প্রতিরোধ করি এবং সবাই মিলে সোনার বাংলা গড়ে তুলি। সাকিব আল হাসান দেশসেরা ক্রিকেটার থেকে রাজনীতিবিদ, ক্যারিয়ারের মাঝপথ থেকে বিতর্ক যেন পিছু ছাড়ছে না বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। এবার যোগসাজশ করে শেয়ার বাজারে কারসাজি ও প্রায় 257 কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগে তার বিরুদ্ধে মামলা করল দুদক। তিনি সহ এতে আসামি 15 জন। আগামী 26 নভেম্বর তাকে তলব করা হয়েছে। সাকিব আল হাসান সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও সাবেক সংসদ সদস্য মাগুরা এককে জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তা নোটিশ জারি করেছেন। এদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক শফিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সেখানে তার বিরুদ্ধে 8.65 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে। অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 8.65 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালের সম্পদের বিস্তৃতি দেশের গণ্ডি পেরিয়ে কলকাতা, অস্ট্রেলিয়াতে জুয়েলারি শোরুম সহ অডেল সম্পদের অভিযোগ এসেছে দুদকের হাতে। এসব সম্পদের খোঁজে দেশের বিভিন্ন প্রান্তে ভূমি অফিস সহ একাধিক দপ্তরে চিঠি দিয়েছে সংস্থাটি। আমাদের তদন্তকারী কর্মকর্তাগণ বিভিন্ন দপ্তরে দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য অধিযাচনপত্র প্রেরণ করছেন। 2024 সালের সেপ্টেম্বরে স্বর্ণ হীরা চোরাচালান ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে গ্রেপ্তার হন দিলীপ কুমার আগারওয়াল। তার বিরুদ্ধে দুদকের 112 কোটি টাকার অবৈধ সম্পদ ও 755 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করল দুদক। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। অসাধু উদ্যোক্তা আর অভ্যন্তরীণ সমস্যার কারণেই পিছিয়ে পড়েছে দেশের স্টিল শিল্প, এমন মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। স্টিল শিল্পের সংকট নিরসনে তিনি অসাধু উদ্যোক্তাদের রুখে দিতে সৎ ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। দুপুরে 3 দিন ব্যাপী মেটাল এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। তিনি জানান 20 থেকে 25 হাজার কোটি টাকা সক্ষমতার স্টিল শিল্পের মাত্র 4 থেকে 5 হাজার কোটি টাকা ব্যবহার হয়, বাকি সক্ষমতা অব্যবহৃত থাকছে। এ সম্ভাবনা কিভাবে কাজে লাগানো যায় তা নিয়ে সরকার কাজ করবে বলে আশ্বাস দেন উপদেষ্টা। বড় সমস্যা হচ্ছে আমাদের ইন্টারনাল কমপ্লায়েন্স, বিএনবিসির যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে সেগুলোর কমপ্লায়েন্স, আমাদের ট্যাক্স ভ্যাটের কমপ্লায়েন্স। এই নন কমপ্লায়েন্ট অপারেটররা এন্টার ইন্ডাস্ট্রিকে একটা প্যারাসাইডের মতো ইন্ডাস্ট্রিটাকে ধরে টেনে নামাচ্ছে, এই ঘরের শত্রু বিভীষণের মতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল নবান্ন উৎসব। ছাত্রদলের এই আয়োজনে নৃত্য, সঙ্গীত সহ ছিল নানা আয়োজন। আয়োজকরা বলেন, গত 17 বছর বিদেশি সংস্কৃতি দিয়ে আড়াল করে দেওয়া হয়েছে দেশীয় ঐতিহ্যকে। তাই মাটি ও মায়ের এই সংস্কৃতি বাঁচাতে এ ধরনের আয়োজন আরও বেশি করে প্রয়োজন বলে মন্তব্য করেন ছাত্রদল নেতারা। হেমন্তের শস্য ঘরে তুলেছে কৃষক, মাঠে মাঠে ধান কাটার ধুম লেগেছে। নতুন ধানের সেই সুবাস ছড়িয়েছে গ্রাম থেকে শহর পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরেও বৃহস্পতিবার আয়োজন করা হয় নবান্ন উৎসবের। ছাত্রদলের উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা দিয়ে চিরায়ত এই উৎসবের সূচনা। আয়োজকরা বলেন, গত 17 বছর দেশীয় সংস্কৃতির বদলে বিদেশি আধিপত্য ছিল দেশ জুড়ে। বাঙালির শেকড় বাঁচিয়ে রাখতে সবাইকে তাই একসঙ্গে কাজ করার আহ্বান জানান তারা। সাংস্কৃতিক আগ্রাসন যে ছিল, সেই আগ্রাসনের ফলে কিন্তু স্বাভাবিকভাবে দেশীয় সংস্কৃতি ব্যাপকতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামীতে দেশীয় সুস্থ সাংস্কৃতিক চর্চার বিকাশে সবাই ভূমিকা রাখবে। আমরা আমাদের যে নিজস্ব সংস্কৃতি, বাংলাদেশের সংস্কৃতি, আমাদের যে মা মাটির সংস্কৃতি, সেটিকে আমরা বড় পরিসরে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ক্ষুদ্র আয়োজনের মাধ্যমে আমরা চেষ্টা করছি। আগামী দিনে এটি আরও বড় পরিসরে গ্রামীণ যে ঐতিহ্য, বাংলার যে নিজস্ব সংস্কৃতি, সেটিকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। মূল আয়োজনে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা নেচে গেয়ে নবান্ন উদযাপন করেন। নতুন বাংলাদেশে প্রাধান্য পাক নিজস্ব সংস্কৃতি, এই প্রতিজ্ঞা আর বার্তাই ছিল এই আয়োজনে।
সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি নতুন প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এই যুদ্ধ শেষ করতে আবারও ইউক্রেনকে ভূখণ্ডের অংশ ছেড়ে দেওয়ার পাশাপাশি সামরিক শক্তি হ্রাসের তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার 2 মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, শান্তি প্রতিষ্ঠায় নতুন একটি কাঠামো মেনে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কিকে চাপ দিচ্ছে হোয়াইট হাউস। একদিকে পূর্ব ইউক্রেনে চলছে রুশ আগ্রাসন, অন্যদিকে জেলেনস্কিকে ঘিরে দুর্নীতি বিষয়ক বিতর্কের মধ্যে সম্ভাব্য এই পরিকল্পনা কিয়েভের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। শান্তি চুক্তির কাঠামোটি এখনও ইউক্রেনীয় নেতাদের কাছে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়নি। বুধবার মার্কিন সামরিক বাহিনীর একটি প্রতিনিধি দল কিয়েভ সফর করে। সামরিক কৌশল এবং প্রযুক্তি নিয়ে আলোচনা করার পাশাপাশি স্থায়ী শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনার লক্ষ্যে তাদের এই সফর। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।